হ্যালো অ্যান্ড ওয়েলকাম। সো আমরা নেক্সট ক্লাসে চলে এসেছি আমাদের ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি সিরিজে। আমাদের একটার পর একটা ক্লাস চলছে। সো তোমরা আমাকে জানিও কিরকম তোমাদের ক্লাসগুলো লাগছে, কিরকম ভিডিওসগুলো লাগছে। আমরা আমরা পেপার 2 দিয়ে শুরু করেছিলাম। মানে আমি আমার একটা মানে একটু কনসেপ্ট কি পেপার 1টা আমি জানি খুবই সহজ, অ্যান্ড পেপার 1 যখন আমি শুরু করাবো তোমরা দেখতে পারবে কি অনেকে এরকম স্টুডেন্ট আছে যারা বিএড করেছে, ঠিক আছে, অলরেডি যারা বিএড করে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। তারা দেখবে কি যত বিএড এ যত পড়াশোনা করেছিল, যে সিলেবাসটা তারা বিএড এ পড়েছিল, পুরোপুরি মানে অলমোস্ট সেম সিলেবাস পাবে তোমাদের পেপার 1 এর থেকে। ঠিক। সো পেপার 1 আমার মনে হয়, মানে এটা আমার পার্সোনাল ভিউ, আমার পেপার 1টা বেশ সহজ, বেশি ইজি পার্ট মনে হয়। আর আরেকটাও আমার কনসেপ্ট, মানে যখন আমি পড়াশোনা করতাম আর কি, পড়াশোনা করতাম মানে এখনো পড়াশোনা করছি, চলছে, কিন্তু মানে যখন আমার গ্রাজুয়েশন বা মাস্টার্স টাইম ছিল, ঠিক আছে, তখন আমার মনে হতো কি যেটা আগে ডিফিকাল্টওয়ালা জিনিস সেটা আগে করে নাও। কারণ আমি জানি কি যেটা ইজিওয়ালা জিনিস হবে সেটা তো আমার হাতের মুঠোয়। আমি জানি ইজিওয়ালা জিনিসটা আমি নিজে মানে বেশি সময় লাগবে না সেটা করতে। কিন্তু যেটা ডিফিকাল্টওয়ালা পার্ট সেটা যদি আমি আগে করে নিই, তাহলে আমার মনে হয় কি অনেকটা মাথা থেকে স্ট্রেস কমে যায়। ইভেন আমার প্রথম ভিডিওই এটা ছিল, যদি তোমরা যারা ফার্স্ট ভিডিও থেকে আমাকে ফলো করছো ইউটিউবে, সো আমার ফার্স্ট ভিডিওই এটা ছিল, স্ট্রেস এই টপিকটাই ছিল। তো আমার মনে হয় এই ডিফিকাল্টওয়ালা থিং যদি আগে হয়ে যায় তাহলে মাথা থেকে অর্ধেক স্ট্রেস কমে যায়। সো তাই জন্য পেপার 2 আমি বলবো ডিফিকাল্ট না, কিন্তু হ্যাঁ মানে যেহেতু এখানে একটু কোর আমাদের ক্লিনিক্যাল পার্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ট আমার আমার মনে হয় কি খুব ইজি। ক্লিনিক্যাল পার্টটা একটু সায়েন্স বা যাদের ডিসঅর্ডার বেশি ভাল লাগে, মানে যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারগুলো বেশি ভালো লাগে, তাদের জন্য ক্লিনিক্যাল পার্টটা খুব ইন্টারেস্টিং লাগবে। তো তাই জন্য আমি আগে মানে পুরো ওই বলে না ডিফিকাল্ট, যদি আমি পুরো সাইকোলজি সিলেবাসটাকে ভাগ করি ওই মাইল্ড, মডারেট, ডিফিকাল্টি লেভেল, তারপরে মডারেট লেভেল, তারপরে ইজি লেভেল, মানে ওই আলাদা আলাদা লেভেলে যদি ভাগ করি, তাহলে আমি প্রথমেই তোমাদের ক্লিনিক্যাল পার্টটা আমি আগেই করে দিয়েছি। ঠিক আছে, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হবে বা যারা আর্টস, মানে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, তারা তাদের জন্য আগেই আমি ওই পার্টটা করে দিয়েছি। এবার যাদের যদি ওই পার্টটা করে তোমাদের যদি সহজ মনে হয়, তাহলে নিজেরাই ভেবে নাও কি তাহলে এতটাও কঠিন কিন্তু সাইকোলজি না। ঠিক। কি যদি আমি সাইকোলজি পুরো সিলেবাসটাকে আমি যদি বলি কি ওকে ডিফিকাল্টি, দেন মডারেট, তারপরে মাইল্ড, তারপরে ইজি, এরকম করে যদি বলি কি এরকম করে আমি ভিডিওসগুলো দিচ্ছি। সো আর যারা আগেই ক্লিনিক্যাল করেছো তারা আর কি, যাদের ক্লিনিক্যাল ভালো লেগেছে আগের ভিডিওসগুলো, সো তোমরা আন্দাজ করতে পারো তাহলে আস্তে আস্তে আমরা ইজি ইজি পার্টের দিকে যাচ্ছি। ঠিক। সো আমরা পেপার 2 নিয়ে আমরা আলোচনা করছি, আমাদের ভিডিওসগুলো এখন যেটা আছে পেপার 2 নিয়ে আছে। ক্লিনিক্যাল পার্ট করে দিয়েছি, ইন্ডাস্ট্রিয়াল পার্ট আমার অনগোয়িং আছে। ইন্ডাস্ট্রিয়াল পার্ট আরও দুটো ক্লাস, মানে আজকের ক্লাসটা আছে, তারপর আরেকটা ক্লাস হবে ইন্ডাস্ট্রিয়াল পার্ট নিয়ে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল পার্ট আমার মোটামুটি কভার আপ করা হবে ইউটিউবে, বিকজ ইউটিউবে আমরা অ্যাজ এন ডিটেল তো প্রত্যেকটা পার্ট করতে পারবো না, বিকজ ডিটেলটা করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আর এতটা মানে যেরকম আমরা প্লাস আমাদের আনএকাডেমি প্লাস কোর্সে কোনো টাইম বাউন্ডেশনের ব্যাপারটা নেই। আমি যেহেতু আমাদের প্লাস কোর্সে যদি কিছু কোথাও কিছু কোয়েরিও আছে, সেটা আমাদের লাইভ ডিসকাশন আছে, তোমরা লাইভ ডিসকাস করতে পারো। আর যদি কোনো পার্ট মানে রিমেনিং যদি থেকেও গেছে, তো ওটা আমরা পরের ক্লাসে কন্টিনিউ করতে পারি, বা আমরা এই ক্লাসে ওটাকে আগে কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, যেটা আমার এখানে সেই অপশনটা নেই। ঠিক আছে। সো এত ডিটেলে এখানে আমি এক্সপ্লেন যেহেতু আমি করতে পারছি না, এটা টাইম বাউন্ডেশনের জন্য। সো আমাদের মোটামুটি আর কি আমরা প্রত্যেকটা টপিক কভার আপ করছি। এবং তোমরা জানিও অবশ্য কি কমেন্ট সেকশনে তোমাদের কিরকম লাগছে, আমার ভিডিওসগুলো, ক্লাসেসগুলো কিরকম লাগছে সেটা জানিও, বিকজ একটা ফিডব্যাক সবসময় দরকার হয়। যেহেতু আমরা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি ডিসকাস করছি, এখান থেকে আমি বলবো কি তোমরা যখন জব করছো যে কোনো, ঠিক, সো যে কোনো জব করার সময় তোমরা দেখবে কি তুমি একটা কাজ করছো, কিন্তু সেই কাজের যদি তুমি ফিডব্যাক না পাও কি কাজটা তোমার ভালো হচ্ছে, মানে যাদের জন্য করছো তারা কি সেই কাজটা তোমার পছন্দ করছে কি করছে না, তাহলে ঠিক সেই কাজের প্রতি সেই মোটিভেশনটা কাজ করে না, মোটিভেশনটা একটু টুক করে ডাউন হয়ে যায়।
তাই তো? বা ভেবে নাও কি ফর এক্সাম্পল ভ্যালেন্টাইন্স ডেতে তুমি নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জন্য প্রচুর আর কি আয়োজন করেছো, সুন্দর সাজিয়েছো, গিফট কিনে নিয়ে গেছো, বুকে নিয়ে গেছো, সব নিয়ে গেছো, তারপরে সে যদি জাস্ট পাত্তাই দিল না, ঠিক আছে, তখন কিরকম লাগবে? তখন বললাম যা বাবা, এত আয়োজন করলাম, পাত্তাই পেলাম না। ওকে, সো তোমরা যার জন্য যে জিনিসগুলো করছো, তোমরা যখন অফিসেও আছো, যখন অফিসে যখন তোমরা কাজ করছো, কোনো প্রজেক্ট করছো বসের জন্য, মানে বসকে একটু বস ইমপ্রেস হোক, সেখানেও যদি বস ইমপ্রেস না হয়, যদি খচাখচি করতে থাকে, তাহলেও কিন্তু সেই মোটিভেশনটা আসে না কাজের প্রতি। সো বেসিক্যালি জব স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, সেটাও থাকা দরকার। আর এখানে আমার জব স্যাটিসফ্যাকশন কোথাও কিভাবে আসবে? তোমাদের একটা ছোট্ট লাইক বাটন ক্লিক করলে, সো দ্যাট আমি বুঝতে পারি কি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, ঠিক আছে, নাহলে আমি বুঝতে পারবো না ক্লাসগুলো তোমাদের কিরকম লাগছে বেসিক্যালি, ঠিক আছে। সো সেটা আমাকে মোটিভেট করবে আর কি। ওকে, তাহলে আরো কোর্সেস নিয়ে আসতে হবে, আরো নতুন নতুন ক্লাস, নতুন ভিডিওস নিয়ে আসতে হবে, ঠিক। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিসও আমি বলি, আমি কমেন্ট সেকশনে কিছু স্টুডেন্টদেরও কমেন্ট পেয়েছিলাম, এবং কিছু স্টুডেন্ট আমি মেসেজও পেয়েছি। সেটা হচ্ছে কি, যারা একদম নতুন সাইকোলজিতে, ঠিক, যারা কোনোদিন সাইকোলজি সাবজেক্টটা পড়েনি, জানে না, সো তারা বলেছিল কি একটা একটা জাস্ট সিম্পল ভিডিও করতে, ডিসকাসিং অ্যাবাউট সাইকোলজি সাবজেক্টটা কিরকম, বা সিলেবাসটা কিরকম, আমাদের বিসিএস এর যে অপশনাল পেপার, সো অপশনাল পেপারের সিলেবাসটা কিরকম বা সাবজেক্টটা কিরকম, সেটা রিগার্ডিং ডিসকাস করতে। সেরকম আমি ভিডিও পেয়েছি, ভিডিও বলছি, কমেন্টস পেয়েছিলাম, স্টুডেন্টসদের মেসেজ পেয়েছিলাম। সো তাই জন্য আমি ভেবেছি ইয়েস, আমি এরকম একটা ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো, যেখানে আমি সাইকোলজি পুরো সিলেবাসটা ডিসকাস করব, কোশ্চেন্সগুলো ডিসকাস করব, ঠিক। সেখানে আমি জাস্ট সাইকোলজি সাবজেক্ট রিগার্ডিং, অপশনাল সাবজেক্ট রিগার্ডিং সব কোয়েরিজগুলো হ্যান্ডেল করব। চেষ্টা করব যদি ওটা আমি লাইভ ভিডিও যদি নিতে পারি, খুবই ভালো কথা, তাহলে তোমরা সরাসরি কথা বলতে পারবে। কিন্তু ইন এনি কেস যদি ওটা লাইভ ভিডিও নাও হয়, আমি যদি লাইভ নাও আসতে পারি, স্টিল তোমরা নিজের কোয়েরিজ জানাতে পারো, ঠিক আছে। তোমরা এই যারা এই ভিডিওটা দেখছো, এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে হোয়াট এভার কোশ্চেন্স, যেগুলো লাইক যে কোনো কোশ্চেন বা যে কোনো কোয়েরি তোমাদের যেটা মাথায় আসছে রিগার্ডিং সাইকোলজি সাবজেক্ট, ঠিক, কি সাবজেক্টটা কিরকম, সিলেবাসের রিগার্ডিং কোনো প্রশ্ন যদি তোমাদের মাথায় আসে, মার্কস রিগার্ডিং কোনো প্রশ্ন মাথায় আসে, তোমার প্যাটার্ন কোশ্চেন আনসার রাইটিং প্যাটার্ন রিগার্ডিং যদি কোনো প্রশ্ন মাথায় আসে, তোমাদের যত প্রশ্ন আছে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা লিখে দিতে পারো। আমি দুটো ভিডিওস করছি, আজকের কনফ্লিক্ট ভিডিওটা করব, আর এরপরে আমি আরেকটা ভিডিও করব, সেটা হচ্ছে জব স্যাটিসফ্যাকশন টপিকটা নিয়ে, ঠিক। বিকজ আমি ভাবছি যেহেতু ক্লিনিক্যালটা হয়ে গেছে, আমি একটা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, যেহেতু ফ্লোতে আমরা একটা ক্লাসেসগুলো করছি, আমি ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি পার্টটা করিয়ে দিই, তারপরে আর কি আমি ওই ভিডিওটা নিয়ে আসবো যেখানে সাইকোলজি সাবজেক্টটা আমি ডিসকাস করব, ঠিক। সো এই দুটো ভিডিওতে, মানে আজকের ভিডিওতে আর এরপরে যে ভিডিওটা আমি আপলোড করব নেক্সট উইক আর কি, সেই ভিডিওতে কমেন্ট সেকশনে তোমাদের যাবতীয় যা কোয়েরিজ আছে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে লিখে দিতে পারো। এনি কোয়েশ্চেন্স, এনি কোয়েরিজ রিগার্ডিং সাইকোলজি সাবজেক্ট, মার্কস প্যাটার্ন, ডিস্ট্রিবিউশন, এনিথিং রিগার্ডিং দ্য অপশনাল সাবজেক্ট সাইকোলজি, ঠিক। আমি ওই কোশ্চেনগুলোই আর কি আমার ওই নেক্সট ক্লাসে আমি ওই প্রশ্নগুলোই তুলে ধরবো, ঠিক। ওই প্রশ্নগুলোরই আমি আগে যত কোয়েরিজ আছে সেই প্রশ্নগুলোরই আমি উত্তর দেব, ঠিক আছে। সো আমাকে জলদি জলদি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে রিগার্ডিং আমার সাইকোলজি সাবজেক্ট, ঠিক আছে। এইবার এটা ছাড়াও তোমরা কমেন্ট সেকশনেও যদি তোমরা মনে করো কি আমার সাথে সরাসরি কথা বলবে, তো সেই ক্ষেত্রেও আমি বলে দিচ্ছি, ডিসক্রিপশন লিঙ্কে তোমরা পাবে, আমার প্রোফাইল লিঙ্কটা পেয়ে যাবে ডিসক্রিপশন লিঙ্কে, তোমরা সরাসরি প্রোফাইল লিঙ্কে ক্লিক করতে পারো, ক্লিক করে আমাকে তোমরা আনএকাডেমি অ্যাপে ফলো করতে পারো। তোমরা যারা আমার ভিডিও আগে থেকে দেখছো তারা জানো আমি আনএকাডেমিতে সাইকোলজি পড়াই, তোমাদের অপশনাল সাবজেক্টটা আমি পড়াচ্ছি। সো জাস্ট তোমাকে করতে হবে আনএকাডেমি অ্যাপটা জাস্ট ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ওই লিঙ্কটাকে ক্লিক করে ফেলতে হবে। সো এই লিঙ্কটাকে ক্লিক করলে তোমরা আমার প্রোফাইল, মানে আমার প্রোফাইলে তোমরা দেখতে পারবে, আর সেখানে তোমরা আমাকে ফলো করতে পারবে। ফলো করলে
তোমরা জানতে পারবে কি আমি কি কি ভিডিওস নিয়ে আসছি, নতুন কি কি টপিকে আমি ভিডিওস নিয়ে আসছি সেটা তোমরা দেখতে পারবে বা জানতে পারবে। ঠিক, এটার পরে এটা ছাড়াও তোমরা যখন আমাকে ফলো করছো তখন দেখবে একটা মেসেঞ্জার অপশনটাও ওপেন হচ্ছে। ঠিক আছে, সেই মেসেজ অপশন ওপেন হলে তোমরা আমার সাথে মেসেজেও কথা বলতে পারো, মেসেজে আমাকে জানাতে পারো কি কি কোয়েরি আছে, কি প্রশ্ন আছে, যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, তো সেটাও তোমরা আমাকে মেসেজ অপশনে জানাতে পারো। ঠিক, সো বাট মেসেজ অপশন তখনই ওপেন হবে যদি তোমরা আমাকে ফলো করছো, ফলো করলে মানে আনএকাডেমি অ্যাপে ফলো করলে মেসেজ অপশনটা ওপেন হয়ে যাবে, তখন তোমরা আমাকে মেসেজ অপশনে জানাতে পারো তোমাদের কোয়েরি। ঠিক, সো আশা করি সবার কাছে ক্লিয়ার আছে। আমি ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম একটু, এই আমার মনে হয় এই আলোচনাটাও দরকার ছিল তোমাদের কিছু জানানো। সো কমপ্লিট ডিসক্রিপশন নিচে ডিসক্রিপশনে পুরো দেওয়া আছে, তোমরা জাস্ট লিঙ্কটাকে ক্লিক করলেই আমাকে ফলো করতে পারো। ঠিক, সো উইথ দিস আমরা আজকের ক্লাসটাও শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে কনফ্লিক্টস। কনফ্লিক্ট শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসে? ফার্স্ট জিনিস মারপিট, দ্বন্দ্ব, ঝগড়াঝাটি, এরকম কিছু আমাদের মাথায় চলে আসে, রাইট? সো কিন্তু যেহেতু আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট নিয়ে আলোচনা করছি, ঠিক, সো ঝগড়াঝাটি বা মারপিট হোয়াট এভার, এই কিসের রিগার্ডিং হতে হবে? আমার ইন্ডাস্ট্রি রিগার্ডিং কনফ্লিক্ট হতে হবে। ঠিক, তো পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ কনফ্লিক্ট বা এক্সপ্লেন দ্য ডিফারেন্ট কজেস অফ কনফ্লিক্ট। ঠিক, আই রিপিট, explain the different types of conflict or explain the different causes of conflict. ঠিক, সো এরকম যদি প্রশ্ন আসে, আমরা এই প্রশ্নটা কেন, প্রত্যেকটা প্রশ্ন এরকম কিছু না যে জাস্ট একটাই এরকম প্রশ্ন আছে তো ঠিক ওটার এরকম আনসারই হতে হবে। কোশ্চেন্স কিন্তু ঘুরিয়েও আসতে পারে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেও আসতে পারে। ঠিক, তো আমরা এই রিগার্ডিং সবকিছু আমরা প্লাসে আলোচনা করি। প্লাসের ভেতরে কি কোশ্চেন, মানে একটা আনসার, একটা সিঙ্গেল আনসারে কতভাবে প্রশ্ন হতে পারে, ঠিক আছে, এই প্রশ্ন হতে পারে, এটাকে ল্যাঙ্গুয়েজটা ঘুরিয়ে এরকম করে প্রশ্ন করতে পারে, ওটাকে ঘুরিয়ে এরকম করে জিজ্ঞেস করতে পারে। ঠিক, সো আমরা ওই বিভিন্নভাবে কোশ্চেনটা কিভাবে চেঞ্জ করে, ঠিক আছে, আসতে পারে সেটা আমরা প্লাস কোর্সে আলোচনা করি এবং আনসার রাইটিংটাও আলোচনা করি সেখানে। ঠিক, সো যাই হোক, চলে আসছি ফার্স্ট পয়েন্টে। আমরা আজকে তাহলে আমাদের প্রশ্নটা, ফার্স্ট প্রশ্নটা কি রইল? টাইপস জিজ্ঞেস করতে পারে বা প্রশ্নটা ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারে কজেস। শুধু এই প্রশ্নের মানে জেনারেলি অন্য কোনো যদি প্রশ্ন থাকে টাইপস আলাদা আনসার হয়, কজেস আলাদা আনসার হয়। ঠিক, কিন্তু জাস্ট এই কনফ্লিক্টের প্রশ্নটার ক্ষেত্রে, কনফ্লিক্টের আনসারটার ক্ষেত্রে টাইপস এবং কজেস ব্যাপারটা সেমই হবে, অনেকটা সিমিলার হবে। ঠিক আছে, সো লেটস স্টার্ট। ফার্স্ট কি বলছে? স্ট্রাকচারাল কনফ্লিক্ট। ঠিক, আমি বারবার বলি আমাদের সাইকোলজির ক্ষেত্রে কিন্তু আমি কখনো ক্র্যামিং পার্টটাকে কিন্তু মানে আমি কখনো মোটিভেট করি না কি কেউ ক্র্যামিং করো। আমি সবসময় এটা বলি জিনিস বুঝে মুখস্থ করো। বিকজ তুমি যদি ক্র্যামিং করবে এরকম এরকম করে মুখস্থ করলে আর তারপরে ওয়াক করে ওটাকে ঢেলে দিয়ে চলে আসলে, সেটা কিন্তু কখনো লং রানে কাজ দেয় না। লং রানে কিন্তু জিনিস বুঝে মুখস্থ করাটাই কিন্তু সবসময় কাজে দেয়। বিকজ যখন তুমি জিনিস বুঝে মুখস্থ করছো সেটা অনেক বেশি দিন অবধি তুমি মনে রাখতে পারবে। বিকজ আমার শুধু মেন্স পরীক্ষা দেওয়াটাই কিন্তু আমার এম না কিন্তু। কারণ তুমি বলবে তাহলে কি এম? যখন মেন্স তোমার ক্লিয়ার হয়ে গেল তখন তোমাকে যেতে হবে ইন্টারভিউর জন্য। ঠিক, এবং ইন্টারভিউতেও তো তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে ফ্রম সাইকোলজি। ঠিক, সো তাই জন্য শুধু মেন্স না, মেন্সের পরে আমাকে পার্সোনাল ইন্টারভিউটাও ঠিকঠাকভাবে করতে হবে। ঠিক, একটা ওই লাস্ট স্টেপ বা বলতে পারো লাস্ট হার্ডল, ওটাকে আমাকে ক্রস করতে হবে। ঠিক, সো এরম না হয় কি অনেকটা এগিয়ে গিয়ে লাস্ট হার্ডলে গিয়ে আমি আটকে গেলাম, সেটা হলে মানে ওর থেকে বেশি দুঃখর ব্যাপার কিছু হবে না আর কি। তো যাই হোক, ঠিক আছে, সো ব্যাক করছি আমার ফার্স্ট পয়েন্টে, স্ট্রাকচারাল কনফ্লিক্ট। ঠিক, সো স্ট্রাকচারাল কনফ্লিক্ট কি বলছে? এবার এই শব্দটা কোথা থেকে আসছে? ফ্রম দ্য ওয়ার্ড স্ট্রাকচার। ঠিক, সো স্ট্রাকচার মানে কি? যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো কোম্পানির স্ট্রাকচার মানে কি? একটা ধাঁচা, এটা কে জিনিসটা তৈরি করছে। ঠিক আছে,
সো যে কোনো কোম্পানি একটা স্ট্রাকচার কিরম ভাবে তৈরি হচ্ছে উইথ দ্য হেল্প অফ ম্যানেজার্স অ্যান্ড ওয়ার্কার্স। ঠিক, দুজনেরই কিন্তু দরকার, ওয়ার্কার্স যারা কাজ করছে অ্যান্ড ম্যানেজার্স যারা কাজটা হ্যান্ডেল করছে। ঠিক আছে, কি করে ম্যানেজ করতে হবে কাজটা, কিরম ভাবে দেখতে হবে, কি কি স্টেপ নিতে হবে, বেসিক্যালি কাজটা করাচ্ছে। ঠিক আছে, তো দুজনেরই কিন্তু খুব দরকার। ওয়ার্কার্স যদি না হয় তাহলে মানে কোনো জিনিস ভেবে না, প্রোডাকশন যে টিমটা যে আর কি জিনিসটা তৈরি করছে, তাহলে কে তৈরি করবে? ঠিক আছে, সো দুজনেরই কিন্তু দরকার। এই বা স্ট্রাকচারাল কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে কি, আমার এই যে মারপিট হচ্ছে, ঠিক আছে, মারপিট হচ্ছে এরকম না যে ম্যানেজার আর ওয়ার্কারও ঢিসুম ঢিসুম করে মারপিট করতে লাগছে। ঠিক আছে, সো কনসেপ্ট কি, স্ট্রাকচারাল কনফ্লিক্ট কখন, যখন ম্যানেজার্স অ্যান্ড ওয়ার্কার্স এদের মাঝখানে যখন কনফ্লিক্টিং সিচুয়েশন অ্যারাইজ হয়, ঠিক, সেটাকে বলা হয় স্ট্রাকচারাল কনফ্লিক্ট। ঠিক, সে ফর এক্সাম্পল কি ম্যানেজমেন্ট কিছু একটা পলিসি লঞ্চ করলো, কিছু একটা রুল বলল কি তোমাকে এই জিনিসটা মেনে চলতে হবে, কিন্তু ওয়ার্কার্সরা বলছে না, আমরা এটা মানবো না, মানছি না। ঠিক আছে, বিকজ ওয়ার্কার্সরা বলছে না, আমাদের মনে হচ্ছে কি এই যে রুলটা, এই যে পলিসিটা, এটা আমাদের জন্য অত হেল্পফুল হবে না, এটা আমাদের জন্য তো মানে এটা যদি পলিসিটা অ্যাপ্লিকেবল হয়ে যায়, সো আমরা উল্টে আরো আমাদের প্রবলেমই হবে, তাই জন্য আমরা এইটা পলিসিটা মানবো না, শুনবো না। ঠিক, এবার যেহেতু এই মানবো না শুনবো না এই ব্যাপারটা আসছে, তো ওরা অনেক সময় আমরা শুনতে পারি কি ওয়ার্কার্সদের স্ট্রাইক হয়ে গেছে বা ইউনিয়ন স্ট্রাইক হয়ে গেছে, রাইট? সো তাহলে ওটাকে আমি যদি কনফ্লিক্টের ভেতরে বলি, তাহলে সেটা ইউনিয়ন স্ট্রাইক বা এই তোমার ওয়ার্কার স্ট্রাইক, সেটা কিসের এক্সাম্পলে আসছে, আমার স্ট্রাকচারাল কনফ্লিক্ট। ঠিক, আশা করি বোঝা গেছে কি স্ট্রাকচারাল কনফ্লিক্ট কি, যখন ওয়ার্কার্সরা স্ট্রাইক করছে अगेंस्ट দ্য ম্যানেজমেন্ট, ঠিক, अगेंस्ट এনি পলিসি, अगेंस्ट এনি রুল ল, সেটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল কনফ্লিক্ট। ঠিক, নেক্সট পার্টটায় মুভ অন করছি, নেক্সট টাইপটায়, সেটা হচ্ছে কি ফাংশনাল কনফ্লিক্ট। ঠিক, ফাংশনাল কনফ্লিক্ট ওয়ার্ডটা কোথা থেকে, ওয়ার্ডটা যদি তোমরা দেখো কি ফাংশন। ঠিক, মানে যে কোনো ইন্ডাস্ট্রি বা যে কোনো কোম্পানি যদি আমরা বলি কি ফাংশন কি করে করে, কাজ কি করে করছে, উইথ দ্য হেল্প অফ ভেরিয়াস ডিপার্টমেন্টস। প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজেরা মিলেমিশে কাজ করছে, তাই জন্যেই কিন্তু কোম্পানিটা ঠিকঠাকভাবে কাজ করতে পারছে। এইবার কনফ্লিক্ট কখন হবে, যখন আর কি এই ঝড়াঝাটি বা ঝামেলাটা হবে বিটুইন ভেরিয়াস ডিপার্টমেন্টস। ঠিক, যখন কনফ্লিক্ট হচ্ছে বিটুইন ডিপার্টমেন্টস, সেটাকে কি বলবো, ফাংশনাল কনফ্লিক্ট। ঠিক, সে ফর এক্সাম্পল কি একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, সো ছবিটা যেরকম তোমরা দেখতে পাচ্ছ কি এইটা ভেবে নাও হচ্ছে আমার প্রোডাকশন টিম, আর এইটা হচ্ছে ভেবে নাও আমার মার্কেটিং টিম। ঠিক, এবার প্রোডাকশন টিম বলছে কি তুমি এই প্রোডাক্টের এই পার্টটার ওপর ফোকাস করো, বিকজ তাহলে হয়তো বেশি সেলস হবে, বিকজ এই পার্টটার ওপর ফোকাস করলে লোকজন বুঝতে পারবে প্রোডাক্টটা ইউটিলিটি কি, প্রোডাক্টটা আদবে কি কাজে লাগবে। ঠিক, কিন্তু আমার এই যে মার্কেটিং টিম এরা বলছে না, আমরা এই প্রোডাক্টের এই পার্টটার ওপর ফোকাস করব, তাহলে লোকজন জিনিসটা কিনবে, জিনিসটা সেলস বাড়বে। কিন্তু প্রোডাকশন টিম কি, প্রোডাকশন টিম তো বলছে না তুমি এই পার্টটার ওপর ফোকাস করো, আর মার্কেটিং টিম বলছে না তুমি এই পার্টটার ওপর ফোকাস করো। তো সেখানে কি হলো, প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যান্ড আমার মার্কেটিং ডিপার্টমেন্ট এই দুজনের মাঝখানে কি হলো, একটা কনফ্লিক্ট অ্যারাইজ করলো। ঠিক, সো তাহলে ফাংশনাল কনফ্লিক্ট আশা করি ক্লিয়ার আছে। তাহলে ফাংশনাল কনফ্লিক্ট বলতে কি, যখন কনফ্লিক্ট হচ্ছে বিটুইন ভেরিয়াস ডিপার্টমেন্টস। ঠিক, হোপফুলি ক্লিয়ার আছে। কোথাও যদি কোনো ডাউট থাকে, আমি বারবার করে বলছি, কোথাও যদি কোনো ডাউট থাকে, কোনো পয়েন্ট যদি না বুঝতে পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও কি ম্যাম এই পয়েন্ট আমি বুঝতে পারিনি। অবশ্যই আমি চেষ্টা করব তোমাকে সেই জিনিস যেখানে যেখানে যা কোয়েরি থাকবে আমি চেষ্টা করব সেই কোয়েরিটাকে সলভ করা। ঠিক,
সো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, তোমরা আমাকে আনএকাডেমিতে ফলো করতে পারো, ফলো করে আমাকে মেসেঞ্জার অপশনে জানাতে পারো কি আমাকে এই পয়েন্টটা আমি বুঝতে পারিনি, আমি পুরোপুরি চেষ্টা করব সেটাকে সলভ করা। ঠিক, সো যেখানে যা প্রবলেম হবে আমি আমাকে জানিও, জানাতে পারো। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টে আসছি, লাইন স্টাফ কনফ্লিক্ট। লাইন স্টাফ কনফ্লিক্ট মানে কি, যখন স্টাফে কনফ্লিক্ট হচ্ছে। ওয়ার্ডটা দেখো, লাইন স্টাফ। ঠিক, মানে ভেবে নাও একজন স্টাফ কোনো একটা তোমার এটা হচ্ছে বেসিক্যালি একটা পার্সোনাল গ্রাজেস। ঠিক, ফর এক্সাম্পল তোমরা একটা কাজ করছো, সেই কাজটা দুজনে মিলে একসাথে করছো, ঠিক আছে, কিন্তু তোমার যে তোমার পার্টনার তার কাজটা তোমার পছন্দ হচ্ছে না। ঠিক, তুমি একবার বলেছো, দুবার বলেছো কি ভাই দেখ এই জিনিসটা কিন্তু এরকম করে করতে হবে, হ্যাঁ ঠিক আছে, দেখ এটা কিন্তু এরকম করতে হবে, হ্যাঁ ঠিক আছে, ওটা ওরকম করে করতে হবে, ঠিক আছে, কিন্তু তুমি বারবার বলছো কিন্তু সে কিন্তু হ্যাঁ ঠিক আছে করছে, কিন্তু তোমার কথাটাকে কিন্তু কিন্তু একদমই গ্রাহ্য দিচ্ছে না। ঠিক, সো তখন কি হলো, একটা টাইমে তুমিও নিজের পেশেন্সটা লুজ করবে এবং তার উপর হয়তো তুমি চেঁচিয়ে উঠবে কি তোমাকে বারবার করে বলা হচ্ছে, তুমি কেন এই কথাটা শুনছো না, কেন এতবার করে বলা হচ্ছে। ঠিক, সো লাইন স্টাফ কনফ্লিক্ট হচ্ছে যখন দুটো স্টাফের মাঝখানে কনফ্লিক্ট হবে, দ্যাট ইজ নোন অ্যাজ লাইন স্টাফ কনফ্লিক্ট। ঠিক, এটা ছাড়াও আরেকটা এক্সাম্পল দিই, খুব বেসিক একটা এক্সাম্পল যেটা সচরাচর দেখা যায় আর কি, সেটা হচ্ছে কি ভেবে নাও কি তুমি যেই চেয়ারে বসছো, তোমার পাশের চেয়ারে যে তোমার কলিগ, সে প্রচন্ড স্মোক করে, ঠিক একদম চেইন স্মোকার। সে আর কি বেসিক্যালি প্রত্যেক 5 মিনিট পর 10 মিনিট পর উঠে উঠে বারবার যাচ্ছে, স্মোক করছে, আসছে। ঠিক, এইবার যখন সে স্মোক করে আসছে, তো তোমার যে স্মোকিং এর যে মানে গন্ধটা, ঠিক আছে, তোমার বারবার সে স্মোক করেছে যখনই বসছে তোমার গন্ধটা নাকে আসছে, আর সারাদিন তোমাকে ওই যে গন্ধটা স্মেল করতে করতে তোমার একটা ইরিটেশন ভাব এসে গেছে। তো একবার তুমি হয়তো তাকে বললে কি দেখো তুমি যে বারবার করে স্মোক করছো, এটা একটা বাজে গন্ধ আমাকে সারাদিন সহ্য করতে হচ্ছে, ঠিক আছে। এবার সেও বললো কি না এটা তো আমার পার্সোনাল লাইফ, আমার পার্সোনাল চয়েস, ঠিক আছে, আমি স্মোক করি না করি কোম্পানি কিন্তু কোনো রুল করেনি কি আমাকে স্মোক করতে পারবো না। ঠিক, সো ইটস মাই পার্সোনাল চয়েস, তুমি আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে আসতে পারো না। ঠিক, এবার যদি এইটাই ইস্যুটা বাড়তে বাড়তে আর কি একটা কনফ্লিক্টিং সিচুয়েশন রাইজ করে গেল, কি একজন বলছে কি না আমার প্রবলেম হচ্ছে, একজন বলছে কি না। ঠিক, সো সেটাকে কি বলবো, লাইন স্টাফ কনফ্লিক্ট। সিম্পল জিনিস যখন স্টাফে কনফ্লিক্ট হচ্ছে। ঠিক, হোপফুলি এটা ক্লিয়ার আছে। নেক্সট আসছি কম্পিটিশন ফর রিসোর্সেস। ঠিক, কম্পিটিশন ফর রিসোর্সেস বলতে কি বোঝাচ্ছে, আমাদের কাছে রিসোর্সেস হচ্ছে লিমিটেড। ঠিক, কিন্তু সেই রিসোর্সেসের জন্য কিন্তু অনেকে চেষ্টা করছে, সবাই বলছে আমাকে চাই আমাকে চাই আমাকে চাই। ফর এক্সাম্পল অ্যাট প্রেজেন্ট আমার বিসিএস এর পোস্ট কিন্তু লিমিটেড, কিন্তু আমরা সবাই কিন্তু দৌড়চ্ছি, সবাইকে যেতে হবে ওইদিকে, সবাইকে, আমাকেও, আমিও চাইছি জবটা পাই, এও চাইছে জবটা পায়, ও চাইছে জবটা পায়, সবাই কিন্তু লক্ষ্য একই, কি সবাই দৌড়চ্ছে জাস্ট এই একটা গোলের দিকে। ঠিক, কিন্তু আমি তো সবাইকে দিতে পারি না জবটা, ঠিক আছে, কারণ তাই জন্যই তো আর কি ফিল্টার হয়ে আসছে, মানে প্রিলিমস দিচ্ছ, প্রিলিমস থেকে কাট অফ বেরোচ্ছে, আবার মেইনস দেওয়া হচ্ছে, মেইনস থেকে কাট অফ বেরিয়ে আমার পার্সোনাল ইন্টারভিউ আসছে, পার্সোনাল ইন্টারভিউ থেকে ফাইনালি সিলেকশন হচ্ছে, বিকজ আমার পোস্ট তো লিমিটেড, রিসোর্সেস লিমিটেড, কিন্তু কম্পিটিশন কি হচ্ছে, সবাই মিলে চেষ্টা করছে সেটা পাওয়ার জন্য। ঠিক, বা যেরকম এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, হুম, কি মানে যদি আমি ওই জঙ্গল রুল হিসাবে আর কি এক্সপ্লেন করি, যেখানে আছে কি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আর কি, তোমরা শুনেছো হয়তো এই প্রভাবটা, এই লাইনটা কি, আমার কাছে ভেবে নাও জঙ্গলে, মানে জঙ্গলে আমার খাবারটা তো কম, ঠিক আছে, এবার সেই খাবারের জন্য কিন্তু একটা যুদ্ধ হচ্ছে,
যে ছবিটা আর কি বোঝাচ্ছে, মানে এ বলছে আমারও লাগবে, ও বলছে আমারও লাগবে। ফাইনালি কি হবে, ওই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ওয়ালা ব্যাপার, কি যে জিতবে সে ওটা পেয়ে যাবে। ঠিক, তো সেটাই বোঝাচ্ছে কম্পিটিশন ফর রিসোর্সেস। ঠিক, এবার এটাকে আমি ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে কি করে অ্যাপ্লিকেবল হবে। সে ফর এক্সাম্পল আমি আমি একটা টেন্ডার নোটিস বের করেছি, ঠিক আছে, আমি রোড কনস্ট্রাকশনে একটা টেন্ডার নোটিস বের করেছি। ঠিক, এবং আমি মানে বিভিন্ন কোম্পানি, যারা কনস্ট্রাকশন কোম্পানি, তারা বিভিন্ন আমাকে মানে বিভিন্ন অ্যামাউন্ট আমাকে টেন্ডার নোটিসটা সেটা দেখে আর কি আমাকে পুট করেছে। কি কেউ বলছে কি আচ্ছা এটা ভেবে নাও 5 টাকা কেজি, 7 টাকা কেজি, তো বিভিন্ন অ্যামাউন্ট আমাকে আমার কাছে ইনপুট এসছে। কিন্তু অ্যাজ আ কোম্পানি আমি তো তাকেই সিলেক্ট করব কি যেটা আমি সব থেকে সস্তায় পাবো। ঠিক, সো যেই তোমার কন্ট্রাক্টটা, কনস্ট্রাকশন অফ রোডে যে কন্ট্রাক্টটা কিন্তু একটা, ঠিক, রিসোর্স কিন্তু ওই একটা, কিন্তু ওই কন্ট্রাক্টের জন্য লড়ছে কজন, বিভিন্ন কোম্পানিজ লড়ছে, সবাই কিন্তু সেই কন্ট্রাক্টটা পেতে চাইছে, রাইট। সো ফাইনালি কি হলো, কেউ হয়তো 7 টাকা দিল, 5 টাকা দিল, 10 টাকা দিল, 8 টাকা দিল, কিন্তু ফাইনালি আমি হয়তো ভেবে রেখে দিয়েছি কি 5 টাকা যে দিয়েছে আমি তাকে নেব, বিকজ সব থেকে কম সে আর কি অ্যামাউন্ট দিয়েছে। কিন্তু ঠিক কালকে আমি অ্যানাউন্স করতে যাব, আজকে রাত্রিবেলাই দেখলাম কি কোনো একটা কোম্পানি, সে ফর এক্সাম্পল যে 7 টাকা দিয়েছিল, সে ঠিক রাত্রিবেলায় ওটাকে চেঞ্জ করে 3 টাকা করে দিল। ফাইনাল অ্যামাউন্ট তার কি এলো, 3 টাকা। তো আমি কাকে সিলেক্ট করব, যে 7 টাকা বলেছিল কিন্তু সে 3 টাকা যেহেতু করে দিল, আমার কম হলো, আমি ওই কোম্পানিটাকে সিলেক্ট করে নিলাম। এবার সে রাতারাতি কি করে চেঞ্জ করলো, 7 টাকা থেকে সোজা 3 টাকায় চলে আসলো, সেটা আমরা নয় পরে ডিসকাস করব। ঠিক আছে, এই ক্লাসেই ডিসকাস করবো, এই ভিডিওতেই করব, সেটা পরে আসছি। ঠিক, কিন্তু আমি কাকে সিলেক্ট করলাম, তাহলে ওই 3 টাকাকে সিলেক্ট করলাম, আর বাকি সবাই কম্পিটিশনে হেরে গেল। So that is called competition for resources. ঠিক, নেক্সট আসছি কমিউনিকেশন ব্যারিয়ার্স। ঠিক, কমিউনিকেশন ব্যারিয়ার্স বলতে কি, কি যখন এই রেড যিনি আছেন ইনি হচ্ছেন ভেবে নাও আমার বস, আর এই যে ব্লু কালারের অনেকজন রয়েছে 1 2 3 4 5, সো এরা হচ্ছে আমার এমপ্লয়িজ। ঠিক, তো যখন এমপ্লয়িজ অ্যান্ড বস, এমপ্লয়ার এমপ্লয়িজ এর মাঝখানে একটা ব্যারিয়ার চলে আসছে, ঠিক, ডাইরেক্টলি এমপ্লয়িজরা বসকে গিয়ে জানাতে পারছে না দেখো আমার এই সমস্যা হচ্ছে বা এখানে এই প্রবলেম হচ্ছে। ঠিক, অ্যান্ড বস ইজ টু বিজি, মানে এত বিশাল বড় কোম্পানি বা অল ওভার ইন্ডিয়ায় ছড়ানো একটা কোম্পানি কোথায় কোথায় অত যাবে। ঠিক, ভেবে নাও অল ওভার ইন্ডিয়ায় তার ব্রাঞ্চ ছড়ানো, তো কোন ব্রাঞ্চে যাবে, এই ব্রাঞ্চে যাবে না ওই ব্রাঞ্চে প্রবলেম সলভ করবে, না এই ব্রাঞ্চে ওয়ার্কার্সদের প্রবলেম সলভ করবে। ঠিক, সেখানে কি আসছে, একটা ব্যারিয়ার চলে আসছে। এবার এমপ্লয় কি ভাবছে, অনেক সময় কোনো ভেবে না পলিসি লঞ্চ হলো, সো এমপ্লয় ভাবছে না এইখানে এটা চেঞ্জ হওয়াটা দরকার, এটা ঠিক হচ্ছে না, কিন্তু সে ডাইরেক্টলি তো নিজের টপ নচ বসকে জানাতে পারবে না কি দেখো এখানে এই প্রবলেমটা হচ্ছে, তাকে ওই স্টেপ বাই স্টেপ তার ওপরে যে লিডার আছে তাকে জানাবে, সেই লিডার আদৌ জানাবে কি জানাবে না তার ওপরে, বা সেটা ওখানেই আর কি র্যাপ আপ করে দেবে কি ঠিক আছে নিজের প্রবলেম নিজে সলভ করে নাও, বা যেরকম চলছে এরকমই চলবে, কিছু করার নেই, এটাই রুল, এটাই তোমাকে মেনে চলতে হবে। ঠিক, তো তখন এমপ্লয়িজদের কি হলো, একটা রাগ হলো কি আমরা এই প্রবলেমটা ফেস করছি, আমরাই কোম্পানির জন্য এত লড়ছি, আমরা এত চেষ্টা করছি, কিন্তু এরকম হচ্ছে, তাহলে আমি আর এই কোম্পানিতে জব করব না, আমি জব শিফট করে যাব, বা বেটার অপরচুনিটি পেলে আমি সেখানে শিফট করে যাব। ঠিক, সো তার মানে কি হলো, কোম্পানিও কিন্তু একটা ভালো এমপ্লয়িকে হারালো। ঠিক, কারণ কি হারানোর, এই কমিউনিকেশন ব্যারিয়ার। এই ব্যারিয়ারটা যদি না হতো, যদি কোনো উপায় থাকতো, ফর এক্সাম্পল কোনো একটা ভেবে নাও একটা হটলাইন নাম্বার দেওয়া থাকতো কি আচ্ছা প্রত্যেক উইকেন্ডে জাস্ট মানে এই টাইম থেকে এই টাইম অবধি যে টপ নচ বস সে অ্যাভেলেবল থাকবে ফোনে। ঠিক, তোমাদের যা কোয়েরি আছে যা প্রবলেম আছে তুমি ওই টাইম থেকে ওই টাইম, মানে লাইক এভরি সানডে 10টা থেকে 11টা,
তোমার যা কোয়েরি আছে তুমি ওটা ওনার সাথে শেয়ার করতে পারবে, ঠিক। আর ভেবে না, একটা ইমেল আইডি দেওয়া আছে, সে বস বলে রেখেছে আমি কিন্তু প্রত্যেকটা ইমেল আইডি আমি মানে প্রত্যেকটা মেলস কিন্তু আমি চেক করব। তো তোমাদের যখন যা প্রবলেম হবে এই ইমেল আইডিতে তোমরা জানাতে পারো কি আমার এই প্রবলেম হচ্ছে, ঠিক। তার মানে কি, এই যে ব্যারিয়ারটা অনেকটাই কমে গেল, ঠিক। সো এই কমিউনিকেশন ব্যারিয়ার্স এর জন্য কনফ্লিক্টিং সিচুয়েশন রাইজ করছে কাদের মাঝখানে, বস অ্যান্ড এমপ্লয়, ঠিক। বুঝাতে পারলাম কি না আশা করি, জানিও, হোপফুলি বুঝতে পেরেছো। কোথাও কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাবে। চলো নেক্সট পার্টে আসছি, ঠিক। নেক্সট কি বলছে, ইন্ডিভিজুয়াল ট্রেটস, ঠিক। এতক্ষণ যেগুলো করলাম সেগুলো তো হচ্ছে আমার কোম্পানি রিলেটেড, ঠিক, ইন্টারনাল কনফ্লিক্টস এগুলো। এবার ইন্ডিভিজুয়াল ট্রেটস কি অনেকের মানে পার্সোনালিটি ট্রেটই এরকম হয় কি সারাক্ষণ খোঁজে থাকে বা রেগে থাকে, বা তারা ইজিলি সবকিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারে না, ঠিক। অনেক সময় কি হয়, মানে যেটাই তুমি করো, না এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, এদের ভাল লাগছে না, তোমার দ্বারা কিছু হচ্ছে না, বা আমি আমি যা লাইফে করছি আমার স্যাটিসফ্যাকশন আসছে না, এটা আমি কি করছি কিছুই ঠিক হচ্ছে না আমার লাইফে, আই এম জাস্ট সো ফ্রাস্ট্রেটেড, ঠিক। সো ইন্ডিভিজুয়াল ট্রেটস কি বলছে কি অনেকের পার্সোনালিটি ট্রেটস এরকম থাকে দ্যাট দে আর ভেরি লাইক হট হেডেড, কি আই এম নট স্যাটিসফাইড উইথ এনিথিং, কিচ্ছু ভাল লাগছে না আমার, সারাক্ষণই নাক পে গুস্সা, ঠিক। সো এই নাক পে গুস্সা যদি থাকে তাহলে কিন্তু কি হবে, প্রায় নিজের কলিগস বা নিজের অফিসের লোকজনের সাথে আর কি বসের সাথে প্রায় কিন্তু কনফ্লিক্টিং সিচুয়েশন লেগেই থাকবে, কিছু না কিছু ঝগড়াঝাটি লেগেই থাকবে, ঠিক। এরকম একটা যদি হয় মুড বলা থিং, তাহলে তো কিছু না কিছু ক্যাচার লেগে থাকবে, ওকে। আচ্ছা তোমরা জানি এরকম কোনোদিন হয়েছে তোমাদের বা তোমাদের চেনা পরিচিতির মধ্যে কাউকে এরকম দেখেছো কি যারা এরকম করে সবসময় রেগে থাকে? কোনো চেনা পরিচিতির মধ্যে কাউকে দেখেছো কিনা জানিও, ওকে। চলো নেক্সট পার্টে আসছি, টাস্ক ইন্টারডিপেন্ডেন্সি, ঠিক। এবার নামটাই বলছে, বারবার বলছি নামটা যেটা মানে এক্সপ্লেনেশন কি লিখবো, ঠিক আছে। সো এক্সপ্লেনেশন কি লিখবো, অনেকের কনসেপ্ট থাকে কিরম বাবা এক্সপ্লেনেশনটা কতটা মুখস্থ করতে হবে, কি করতে হবে। এক্সপ্লেনেশন কি লিখবো সেটা কিন্তু তোমরা চাইলে যে মেন পয়েন্টটা সেখান থেকেই কিন্তু তোমার এক্সপ্লেনেশন বেরিয়ে যাবে, ঠিক। এখন অব্দি আমরা যতগুলো পয়েন্ট করলাম, আমি পরে একটা রিভাইজ করাবো, যতগুলো পয়েন্ট করলাম তুমি যে যদি পয়েন্টস গুলো মনে রাখো তাহলে আর পয়েন্টস গুলো বুঝেছো, এরম না যে জাস্ট মুখস্থ করলাম, আগেই বললাম করে মুখস্থ করলাম, তাহলে চলবে না। পয়েন্টস গুলো যদি তুমি বুঝেছো তাহলে কিন্তু তুমি ইজিলি এক্সপ্লেনেশনটাও লিখতে পারবে, ঠিক। আচ্ছা আগে এইটা ডিসকাস করে নিচ্ছি, টাস্ক ইন্টারডিপেন্ডেন্সি মানে কি, টাস্ক মানে হচ্ছে কি একটা কাজ, ইন্টারডিপেন্ডেন্সি মানে কাজটা যখন কারুর ওপর ডিপেন্ডেন্ট থাকবে, ঠিক। সে ফর এক্সাম্পল, ঠিক। বারবার আমি যে সে ফর এক্সাম্পল সে ফর এক্সাম্পল কেন এক্সাম্পল দিয়ে বলি, সেটার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমার মনে হয় এক্সাম্পল দিয়ে বললে তোমরা যে কোনো স্টুডেন্ট আর কি তোমরা ভালো করে বুঝতে পারবে জিনিসগুলো, ঠিক। জাস্ট আমি যদি ওই থিওরির মতন ব্লা 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 করে রিডিং করে চলে যাই, সো এক্সাম্পল যখন হবে, যখন ওটা আমরা নিজের রিয়েল লাইফ থেকে রিলেট করতে পারবো তখন আমরা জিনিসগুলো ভালো বুঝতে পারবো, ঠিক তাই কি। অ্যান্ড নেক্সট জিনিস হচ্ছে যখন তোমরা এক্সপ্লেন করবে আনসার্স গুলো তখনও কিন্তু তোমাদের এক্সাম্পল দিয়েই কিন্তু ডিসক্রাইব করতে হবে পরীক্ষাতে, ঠিক। সো সাইকোলজির এই একটা সব থেকে প্লাস পয়েন্ট কি মানে আমাকে যে এক্সট্রা প্রচুর মুখস্থ করতে হবে, 4 পাতা 5 পাতা 6 পাতা আমাকে বেশি মুখস্থ করতে হবে না, ঠিক। আমি লিখছি হয়তো 2 পাতা 3 পাতা লিখছি, কিন্তু এই 2 পাতা 3 পাতা বেসিক্যালি আমি
এক্সাম্পলস লিখছি, উদাহরণগুলো লিখছি। ঠিক, আমি জাস্ট এক্সাম্পলস দিয়ে পয়েন্টগুলো ডিসক্রাইব করছি। আর এক্সাম্পলসগুলো কোথার থেকে আসছে? ফ্রম মাই রিয়েল লাইফ। ঠিক, আমি যা রোজ করছি, আমার যা রোজ দেখছি, নিজে যা ফিল করছি, আমার সেখান থেকেই কিন্তু এক্সাম্পলসগুলো আসছে। ঠিক, এক্সাম্পলসগুলো আমাকে তো মুখস্থ করার দরকার নেই। ফর এক্সাম্পল, লাইক আবার বলছি ফর এক্সাম্পল, সো টাস্ক ইন্টারডিপেন্ডেন্সিতে এরকম তো না আমি এরকম মুখস্থ করছি কি, হ্যাঁ মানে একজন আমার বস ছিল, বসের একজন এমপ্লয়ি ছিল, এমপ্লয়ি তাকে বলেছিল, বস তাকে উত্তর দিয়েছিল। আমি সেটা তো মুখস্থ করছি না, ঠিক আছে, সেটা আমি নিজের ভাষায় লিখতে পারবো। হ্যাঁ, একটা এমপ্লয়ি ছিল, সে বসকে কথা বলতে চাইতো, বস তাকে পাতা দিত না, তারপরে এমপ্লয়ি খচে গেছিল, একটা কনফ্লিক্টিং সিচুয়েশন রাইজ করে গেছিল। সো কনসেপ্টটা কি, আমাকে এটা মুখস্থ করার কোনো দরকার নেই। তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য প্লাস পয়েন্ট অফ সাইকোলজি। ঠিক, কি আমরা নিজের লাইফ থেকে আমরা এটা রিলেট করতে পারবো, আর বেশি মুখস্থ না। ঠিক, মেইন কনসেপ্ট হচ্ছে বোঝা। যদি তুমি জিনিসটা বুঝতে পারছো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক, ওকে, চলো চলে আসছি টাস্ক ইন্টারডিপেন্ডেন্সিতে আবার। ঠিক আছে, তাহলে কি বলছে, বিভিন্ন একটা কাজ, সেটা আমার ডিপেন্ডেন্ট আছে অন্যের ওপর। মানে সে ফর এক্সাম্পল, ঠিক, কি আমার একটা প্রজেক্ট আছে, ঠিক আছে, এবার এটা খুব রিলেট করতে পারো যারা আইটিতে জব করছে, মানে যারা আমার ভিডিও দেখছেন তারা আইটিতে জব করে, তারা খুব সুন্দর এক্সাম্পলটা রিলেট করতে পারবে। কি আমার আগে যিনি কাজ করছেন আমার প্রজেক্টে, তো একজন তো কাজ করছে না, 3-4 জন একসাথে কাজ করছে ফর এক্সাম্পল। ঠিক আছে, সো ভেবে নাও যে মিস্টার এ যখন ওখানে নিজের কাজটা সাবমিট করবে, ওখানে সাবমিট করে এন্টার করবে, তখনই আমি হচ্ছে বি। ঠিক আছে, সো তখনই আমার ল্যাপটপ বা আমার সিস্টেমে ওটা আমি ওপেন করতে পারবো। মানে যতক্ষণ এ সাবমিট করবে না ততক্ষণ বি ওপেন করতে পারবে না, আবার যতক্ষণ বি সাবমিট করবে না ততক্ষণ সি ওপেন করতে পারবে না। ঠিক, সো ব্যাপারটা হচ্ছে সব কিন্তু ইন্টার রিলেটেড। ঠিক, এ সাবমিট না করা অব্দি বি পারবে না, বি না অব্দি সি পারবে না। এইবার আমার প্ল্যানিং ছিল কি বিকেলবেলা, ওই তো সকালবেলা এ সাবমিট করে দেবে, আমি হয়তো 10টা-11টা অব্দি যদিও সাবমিট করে দেয়, আমি পুরো 11টা থেকে বসবো, আমি 4টে-5টা অব্দি নিজেরটা সাবমিট করে দিয়ে বিকেলবেলা বন্ধুদের সাথে একটু বেরোবো, একটু গল্প করব, মুভি, ডিনার, হ্যান ত্যান আমি প্ল্যান করেছি নিজের মতো। ঠিক, কিন্তু দেখলে 11টা বাজে এ সাবমিট করেনি, 12টা বাজে করেনি, 1টা বাজে করেনি, লাস্টে তুমি 1:30 নাগাদ, 1:30-2টো নাগাদ একে ফোন করছো কি, কি রে ভাই এখনো তুই সাবমিট করিসনি, তুই সাবমিট করলে তো আমি এটা করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি করছি, মানে এ ওখান থেকে ফোনে বলছে আরে এক্ষুনি করছি এক্ষুনি করছি, আমি একটু বাইরে বেরিয়েছিলাম, বাইরের একটু কাজ ছিল, এক্ষুনি করছি, জাস্ট আমাকে আধ ঘন্টা দিয়ে এই আমি বাড়ি ঢুকছি, বাড়ি ঢুকেই আমি করে দেবো। ওকে ফাইন, তুমি ভাবছো কি ঠিক আছে আমি 4টে-5টা অব্দি র্যাপ আপ করবো, তখন বসবো। ঠিক আছে, ও যদি করে ফেলে, এবার দেখছো 3টে, 4টে, 5টা এখনো সাবমিট হয়নি। আবার ফোন করলে সে বললো হ্যাঁ এই তো, আরে আমি বাড়িতে এসে এতই টায়ার্ড হয়ে গেছিলাম, আমার চোখ লেগে গেছিল, ঘুমিয়ে পড়েছিলাম, আমি এখনো সাবমিট করতে পারিনি, আমি জাস্ট করে দিচ্ছি। এবার এই জাস্ট করে দিচ্ছি করতে করতে কি হলো, ওটা সাবমিট হলো 8টার সময়, তোমার তো বন্ধুদের সাথে প্ল্যানিং ছিল 6টায় বেরোনোর, ওটা সাবমিট হলো 8টা। ঠিক, এইবার 8:30টার সময় ওটা তুমি খুলে বসছো, তোমার হয়ে গেল ওখানে 10টা-11টা হয়ে গেল কাজটা করতে করতে। ঠিক, তাহলে এবার তার উপর রাগ উঠলো কি, মানে ওর জন্য আমার ফ্রেন্ডস আউটিংটাও ক্যান্সেল হয়ে গেল, প্লাস আমার পুরো দিনটাই কি হলো, আমার দিনটাই পুরো ঘেটে গেল আর কি, আমার সারা সকাল আমি কিছু করতে পারলাম না, এই সাবমিট হবে এই সাবমিট হবে সেই আশায় কিছুই হলো না, উল্টে আমার পুরো স্কেডিউলটাই ঘেটে গেল। রাইট, এইবার উল্টে আবার স্কেডিউলটা তো আমার স্পয়েল হলো, তার সাথে সাথে কি আমাকে হেড অফিস থেকে বারবার ফোন করে আমাকে বলছে হ্যাঁ তুমি এখনো সাবমিট করোনি, ভেবে নাও হেড অফিসই হচ্ছে সি, তুমি সাবমিট করবে তারপরে হেড অফিস ফাইনাল ওটাকে অ্যাপ্রুভ করে পাঠাবে, হেড অফিস থেকে ফোন করে আছে তুমি এখনো পাঠাওনি কেন,
আর সেখানে তুমি বলছো আমি কি করব, যতক্ষণ ও সাবমিট করবে না, যতক্ষণ এ সাবমিট করছে না, ততক্ষণ তো আমি আগে কিছু করতে পারছি না। ঠিক। আর সেখানে তুমি মানে পুরো হেড অফিসের বকুনিটা তুমি খাচ্ছ, আর এদিকে তুমি কিছু করোই নি, মানে ফালতু ফালতু তুমি বকুনিটা খেয়ে যাচ্ছ হেড অফিসের কাছে। হেড অফিস বলছে তাহলে ফোন করে বলো একে সাবমিট করতে, কি করছো, কখন তুমি সাবমিট করবে, তার মানে পুরো বকুনিটা তুমি খেলে। সো টাস্ক ইন্টারডিপেন্ডেন্সি হচ্ছে যখন আমার টাস্ক, আমার কাজ অন্য একজনের জন্য আটকে আছে, ডিপেন্ডেন্ট আছে আরেকজনের ওপর। ঠিক। আর তার জন্য আমি একজন আউটপুট, একজন বাইরের মানে থার্ড পার্সনের কাছে আমি বকুনি খাচ্ছি, একটা কনফ্লিক্টিং সিচুয়েশন অ্যারাইজ হচ্ছে। সো নেক্সট পার্ট আমার পয়েন্টে আছে, এত অবধি ক্লিয়ার আছে আশা করি। স্ট্যাটাস প্রবলেম। স্ট্যাটাস প্রবলেম কি মানে কি, অনেক সময় তুমি দেখবে সিনিয়র জুনিয়র ব্যাপার থাকে। ঠিক। মানে যে সিনিয়র সে বলছে কি না আমি যেটা বলছি তোমাকে সেটা মেনে চলতে হবে, কোনো একটা বিভিন্ন কাজ আছে। কিন্তু যে জুনিয়র সে বলছে কি না না আমার মনে হয় কি এই কাজটা এরম ভাবে করা উচিত। ঠিক। এবার যে জুনিয়র সে কিন্তু মানে বেটার ক্রিয়েটিভ আইডিয়া দিল। ঠিক। কিন্তু সিনিয়র যে সে তো তোমার কথা শুনবে না। ঠিক। বিকজ তার হয়তো ইগোতে লেগেছে, মানে সে জুনিয়র হয়ে সে আমাকে বলছে কি এই করো ওই করো, সে আমাকে বলতে আসছে, একদমই না। তো স্টেটাস প্রবলেম বেসিক্যালি কি, যখন এই স্টেটাস, একজন সিনিয়র একজন জুনিয়র, এই স্টেটাসের জন্য ক্ল্যাশেস হয়, ঠিক, ঝগড়া ঝামেলা হচ্ছে, সেটাকে বলবো হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য টাইপস অফ কনফ্লিক্ট, যেটা নাম রাখা হচ্ছে স্টেটাস প্রবলেম। ঠিক। তাহলে একবার চটপট করে রিভাইজ করে নি পুরো ব্যাপারটা। যদি জিজ্ঞেস করে টাইপস অফ কনফ্লিক্ট বা জিজ্ঞেস করে কজেস অফ কনফ্লিক্ট, আমি বারবার রিপিট করে দিচ্ছি প্রশ্নগুলো, কি যদি জিজ্ঞেস করে কজেস অফ কনফ্লিক্ট সেই ক্ষেত্রে আমার কি কি আছে। ফার্স্ট হচ্ছে স্ট্রাকচারাল কনফ্লিক্ট। স্ট্রাকচারাল কনফ্লিক্ট বলতে কি, যখন ম্যানেজার আর ওয়ার্কার, যেটা আমার কোম্পানি স্ট্রাকচার, তাদের মাঝখানে যখন কনফ্লিক্ট হয় সেটা হচ্ছে আমার স্ট্রাকচারাল কনফ্লিক্ট। ফাংশনাল কনফ্লিক্ট কোনটা, যখন বিভিন্ন ডিপার্টমেন্টস এর মাঝে কনফ্লিক্ট হয় সেটা হচ্ছে আমার ফাংশনাল কনফ্লিক্ট। নেক্সট হচ্ছে লাইন স্টাফ কনফ্লিক্ট, সেটা হচ্ছে যখন আমার স্টাফে কনফ্লিক্ট হচ্ছে। ঠিক। কনফ্লিক্ট বিটুইন দ্য স্টাফ, সেটা হচ্ছে আমার লাইন স্টাফ কনফ্লিক্ট। তারপরে আছে আমার কম্পিটিশন ফর রিসোর্সেস, রিসোর্সেস আর লিমিটেড আর সবাই ওই রিসোর্সেসটাকে পেতে চাইছে, তখন হচ্ছে কি কম্পিটিশন ফর রিসোর্সেস। ঠিক। মানে কনফ্লিক্ট বিটুইন দ্য কোম্পানিজ। ঠিক বেসিক্যালি। তারপরে হচ্ছে কমিউনিকেশন ব্যারিয়ার্স। সো কনফ্লিক্ট কখন হচ্ছে, বিকজ অফ দ্য কমিউনিকেশন ব্যারিয়ার্স, যখন ডাইরেক্টলি এমপ্লয়ি নিজের বসকে ডাইরেক্টলি নিজের প্রবলেম গিয়ে জানাতে পারছে না। নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রেটস, কারোর পার্সোনালিটি ট্রেটই এরকম হয়, গুস্সেওয়ালা ট্রেট। সো সেই ক্ষেত্রে কনফ্লিক্টিং সিচুয়েশন রাইজ হচ্ছে। নেক্সট কি, টাস্ক ইন্টারডিপেন্ডেন্সি। টাস্ক ইন্টারডিপেন্ডেন্সি কি বলছে, যখন আমার টাস্কটা কারুর ওপর ডিপেন্ডেন্ট আছে, মানে সে যতক্ষণ সাবমিট করছে না আমিও ততক্ষণ আগে কিছু কাজ করতে পারছি না। ঠিক। নেক্সট হচ্ছে স্টেটাস প্রবলেম। স্টেটাস হচ্ছে আমার ওই সিনিয়র জুনিয়র ব্যাপারটা, কি কেউ একজন সিনিয়র সে বলছে আমি তো স্টেটাসে উঁচু, সো আমি তার কথা শুনবো না। ঠিক। আমি তার কথা কেন শুনতে যাব, আমি শুনবো না, জুনিয়রকে আমার কথা শুনতে হবে। ঠিক। So these are our some types of industrial conflict বা causes of industrial conflict. ঠিক। সো এই গেল টাইপস। এর পরেও আমাদের তোমরা তো দেখছো কি আচ্ছা এতগুলো তো আমরা প্রবলেমস ডিসকাস করলাম, এই জন্য কনফ্লিক্ট হচ্ছে, ওই জন্য কনফ্লিক্ট হচ্ছে, সেই জন্য কনফ্লিক্ট হচ্ছে। ঠিক। কিন্তু এটার কি কোনো রেমেডি নেই? অফকোর্স এটার রেমেডি আছে। ঠিক আছে। ইভেন একটা কোশ্চেনও আছে কি হাউ ক্যান বি ম্যানেজ কনফ্লিক্ট অর হোয়াট আর দ্য ওয়েজ অফ ম্যানেজিং কনফ্লিক্ট, এরকম বিভিন্ন প্রশ্ন আছে যেগুলো আমরা প্লাস ক্লাসে ডিসকাস করছি। ঠিক। বিকজ আগেই বললাম একটা টাইম বাউন্ডেশন আছে, তো এই ক্লাসে আমি একদম কমপ্লিট ডিসকাশন তো আমি করতে পারবো না।
সো আমি এখানে জাস্ট টাইপসগুলো শর্টে ডিসকাস করে দিলাম, ঠিক আছে। আমাদের প্লাস কোর্স আছে যেখানে আমি পুরো কমপ্লিট তোমার রেমেডি টাইপস তো ডিসকাস করছি, তার সাথে আমি রেমেডিও ডিসকাস করছি, কি এটা রেমেডি কি হতে পারে, হাউ ক্যান উই ম্যানেজ দ্য কনফ্লিক্ট, আমরা সেটাও প্লাস ক্লাসে আমরা সেটা ডিসকাস করছি, ঠিক। সো তার সাথে সাথে অনেকের একটা কোয়েরি ছিল কি ম্যাম যেটা প্লাস কোর্স সেখানে কি ইংলিশে নোটস প্রোভাইড হচ্ছে না বাংলায়, তো সেটাও আমি বলছি কি নোটস দুটোতেই প্রোভাইড হচ্ছে, বিকজ যারা ইংলিশে করতে চাও আমি তাদের জন্য ইংলিশ ভার্জনটা আপলোড করে দিই, যারা বাংলায় ফলো করতে চাও তাদের জন্য আমি বাংলা ভার্জনটা আপলোড করে দিই। আমি দুটো নোটসই দুটো ভার্জনই আপলোড করে দিই, ইংলিশ এবং বাংলা। সো আশা করি কারুর কোনো প্রবলেম হবে না, এরকম কোনো ব্যাপার না যে ইংলিশে নোটস আমি পাবো না বা বাংলায় নোটস পাবো না। সো ইয়েস, পিপিটিগুলো এখানে ইংলিশে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু নোটস আমি দুটোই আপলোড করি। তার সাথে সাথে মেন ফোকাসটা ইয়েস আমার বোঝানোতেই থাকে, তার কারণ হচ্ছে কি নোটস তো চলো ঠিক আছে, নোটস আমি আপলোড করে দিচ্ছি, বাংলা নোটসও আপলোড করে দিচ্ছি, ইংলিশ নোটসও আপলোড করে দিচ্ছি, কিন্তু আমার যেটা মনে হয় জিনিস বোঝাটা খুবই দরকার হয়, জিনিস না বুঝলে কোনো নোটসই হেল্প করতে পারবে না। তার কারণ হচ্ছে কি তোমরা যদি ওই স্কুল লাইফের মতো আমরা যদি মুখস্থ করে যাই, কোশ্চেন নাম্বার 1 তার আনসারই, কোশ্চেন নাম্বার 2 তার আনসারই, কোশ্চেন নাম্বার 3 তার আনসারই, জাস্ট ওই প্যাটার্নে যদি করে যাই, ঠিক। আর যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে চলে আসে তখন কি করবে, বিকজ আমরা কিন্তু স্কুল লাইফের পরীক্ষা দিতে যাচ্ছি না, ঠিক। আমরা WBCS IAS এই যে UPSC এই যে পরীক্ষাগুলো, ঠিক আছে, সো দিজ আর ওয়ান অফ দ্য লাইক এগুলো সব থেকে আমাদের প্রেস্টিজিয়াস জব, সব থেকে লাইক এই যে পরীক্ষাগুলো তোমরা দিতে যাচ্ছ এখানে সেই স্কুল প্যাটার্ন ফলো হবে না কি কোশ্চেন 1 আনসার 1, কোশ্চেন 2 আনসার 2, ঠিক। সো এখানে কিন্তু কোশ্চেন ঘুরিয়েও আসতে পারে, ঠিক যেমনি এখানে আমি বললাম তোমাদের সামনে লেখা আছে টাইপস, কিন্তু এটা কজেসও আসতে পারে কি এক্সপ্লেন দ্য কজেস অফ ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট, ঠিক। সো যদি কজেস এসে যায় তখন তোমরা কি করবে, তখন কি আমি পরীক্ষার হলে এরকম করে বসে ভাববো কি আরে ম্যাম তো টাইপস করিয়েছিল, প্লাস কোর্সে আমি ম্যানেজমেন্ট করেছিলাম, সো সেখানে কজেস কোথার থেকে চলে আসলো, আমি কজেসে কি লিখবো, কজেস তো পড়ে আসিনি আমি, ঠিক। সো এই জিনিসটা জানাটা খুবই দরকার, মানে জিনিস কেন আমি বলি বোঝার ওপর ফোকাস করি কি জিনিসটাকে বোঝো, তার কারণ হচ্ছে যদি তোমরা জিনিসটাকে বোঝো কোশ্চেন যেভাবে খুশি ঘুরিয়ে চলে আসুক তোমরা আনসারটা লিখে আসতে পারবে, ঠিক। সো এরকম আমি তাই জন্য প্রত্যেকটা ক্লাসে বেসিক্যালি ফোকাস রাখি বোঝানোর উপর, কি প্রত্যেকটা জিনিস আগে তোমরা বোঝো, আর ওটাই আমি চেষ্টা করি আমার ইউটিউব ক্লাসে বলো, আমার স্পেশাল ক্লাসে বলো, প্লাস কোর্সে বলো, সব জায়গায় আমি ফোকাস রাখি বোঝানোর উপর। অ্যান্ড নোটস, ইয়েস, নোটসটা এটাও আমি বলবো না যে নোটসে একদম দরকারই নেই, অবভিয়াসলি নোটসের দরকার, বোঝার সাথে সাথে আমাকে জিনিসটা গুছিয়ে লিখতে হবে, বিকজ প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এই নিয়ে আজকের ক্লাসে বেশি বলছি না, আমি পরে যখন সাইকোলজির ক্লাসটা আলাদা নেব রিগার্ডিং সিলেবাস এন্ড অল, তখন আমি আনসার রাইটিংটা ডিসকাস করব, ঠিক আছে। সো কিরমভাবে আমি নোটসটা প্রিপেয়ার করছি আর কিরমভাবে আমি নোটসটা প্রেজেন্ট করছি, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক। আমি জাস্ট বুঝে গেছি, বাট বোঝার পরে অনেকে বোঝার পরেও জিনিসটা ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারে না, কিরমভাবে গুছিয়ে লেখা উচিত সেটা তারা বুঝতে পারে না, কতটা লেখা মানে কতটা লিখলে ভালো হবে, ঠিক আছে, এতটা লিখলে বেটার হবে, এরম ভাবে গুছিয়ে লেখা উচিত, ওই ব্যাপারটা অনেকে বুঝতে পারে না। তো তার জন্যই আর কি ইটস ভেরি ইম্পর্টেন্ট কি দুটোরই ইম্পর্টেন্ট, মানে নোটসেরও ইম্পর্টেন্ট, বোঝাটাও ইম্পর্টেন্ট, যেটা আর কি আমরা নিজের প্লাস কোর্সে করছি, প্লাস ক্লাসে আমরা সেটা করছি আর কি। সো যারা আমার এই ভিডিও দেখছো, যারা অলরেডি সাবস্ক্রাইব, তো তাদের আমি এটাই বলবো, আমার যেটা কোর্স সদ্য শুরু হয়েছে, পেপার 1-এর আমার সদ্য কোর্স শুরু হয়েছে, আমাদের এখন অবধি 2-3টে ক্লাসই হয়েছে। সো তোমরা একদম যারা সাবস্ক্রাইবার্স যদি কেউ এই ভিডিওটা দেখছো, আমি বলবো তোমরা সেই কোর্সে এনরোল করে নিতে পারো নিজেকে, ঠিক, সো দ্যাট তোমরা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। ক্লাস টাইমিংও বলে দিচ্ছি, মানডে অ্যান্ড থার্সডে সন্ধ্যে 7টা থেকে 8টা হচ্ছে টাইম, তো একদম সেই কোর্সে তোমরা এনরোল করে নিও।
যারা সাবস্ক্রাইবার্স এই ভিডিওসগুলো দেখছো, আর যারা নন সাবস্ক্রাইবার্স যারা এই ভিডিও দেখছো তাদেরকে বলবো কি একদম চটপট আনএকাডেমি সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। আফটার টেকিং দ্য সাবস্ক্রিপশন তো তারপরে তোমরা কোর্সে নিজে এনরোল করে নিতে পারো। এবং সাবস্ক্রিপশনের জন্য তোমাদের কাছে লিঙ্ক নিচে ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সাবস্ক্রিপশনের জন্য, তোমরা সেই লিঙ্কের মাধ্যমে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। আর তার সাথে সাথে কোড আছে আমার PAYL.P পায়েল.P, সেটা ইউজ করলে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে নিজের সাবস্ক্রিপশনে। ঠিক, মানে পুরোপুরি যে সাবস্ক্রিপশনটা আছে সেই সাবস্ক্রিপশনে তোমরা ডিসকাউন্ট পাবে যদি তোমরা এই কোডটা ইউজ করো। ঠিক, দ্য কোড ইজ PAYL.P পায়েল.P আর কি। ঠিক, সো উইথ দিস আশা করি তোমাদের সাথে যারা এই কোর্সটা দেখছো তাদের সাথে আমার প্লাস কোর্সেও দেখা হবে, আশা করি তাদেরকে আমি ক্লাসেও দেখতে পারবো। ঠিক, যাতে আমরা সেখানে আরো ডিটেইলডে আলোচনা করতে পারি, ডিসকাস করতে পারি। ঠিক, সো উইথ দিস আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি, সেটা হচ্ছে কি অকুপেশনাল হ্যাজার্ড। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে রাইট আ শর্ট নোট অন অকুপেশনাল হ্যাজার্ডস। ঠিক, সো অকুপেশনাল হ্যাজার্ডস বলতে কি বোঝায়? হ্যাজার্ডস মানে আমি যেখানে কাজ করতে যাচ্ছি সেখানে কি কি সমস্যা আমাকে ফেস করতে হতে পারে। ঠিক, ফর এক্সাম্পল লাইক আমার ফার্স্ট পয়েন্ট কি বায়োলজিক্যাল হ্যাজার্ডস। বায়োলজিক্যাল হ্যাজার্ড বলতে ভেবে না তুমি যেখানে কাজ করতে যাচ্ছ সেখানকার জায়গাটা খুবই নোংরা, একদম পুরো আনহাইজিনিক, মানে মশা মাছি সব ঘুরে বেড়াচ্ছে, মানে হাইলি প্রোন টু ডেঙ্গু ম্যালেরিয়া চিকেনগুনিয়া। মশা এখনো বেড়ে গেছে অনেকটা, তোমরা জানিও তোমাদের এলাকায় আর কি মশার কি খবর। আমার এখানে তো বেশ মশার উৎপাতটা একটু বেড়ে গেছে। সো যাই হোক, সো আমি যেখানে ভেবে না জব করতে যাচ্ছি সেখানে ভেবে না এরকম ভাইরাস ব্যাকটেরিয়া আর কি এইসবের প্রচন্ড বেশি মানে আনহাইজিনিক প্লেস। ঠিক, আর এই আনহাইজিনিকের জন্য আমাকে কিন্তু বারবার আমাকে অর্ধেক দিনই আমি জ্বরে ভুগছি, সর্দি কাশিতে ভুগছি, আর আমাকে অর্ধেক দিনই ছুটি নিতে হচ্ছে। এবং এই ছুটি নেওয়ার জন্য ভাবো কি আমার SL CL PL সব শেষ, এবার আমি এক্সট্রা আর কি আমার ছুটি আমার বেসিক্যালি নিতে হচ্ছে, আর আমার ওয়ার্কিং আওয়ার্স থেকে কাটা যাচ্ছে। তো মাসের শেষে আমার যদি স্যালারি কেটে আমি অল্প খানিকটা স্যালারি পাই তাহলে আমার সেটা লাভ কি হচ্ছে? মানে আমি যে চাকরি করছি অর্ধেক চাকরি করার পর যে স্যালারি পাচ্ছি অর্ধেক স্যালারি তো আমার ওষুধ অসুখ বিসুখে চলে যাচ্ছে। ঠিক, সো বায়োলজিক্যাল হ্যাজার্ডস বলতে কি যেখানে জব করছি আর একটা আনহাইজিনিক কন্ডিশন যদি হয়। আর আপাতত ভাইরাস শব্দটা শুনে তো একটা ভাইরাসই মাথায় আসে, মানে 2020 যেরকম করে কাটলো তো ভাইরাসে জাস্ট একটা ভাইরাস মাথা সব থেকে আগে এরকম করে নক করে যায় কি আমি হচ্ছি সব থেকে সেরা ভাইরাস, বাকি ভাইরাস হচ্ছে বাচ্চা আর কি আমার সামনে। ওকে, নেক্সটে আসছি কেমিক্যাল হ্যাজার্ডস। কেমিক্যাল হ্যাজার্ডস বলতে কি এই অ্যাসিড লিড পেট্রোলিয়াম। ঠিক, যদি কোনো আর কি মানে কোনো জায়গায় যদি এরকম পেট্রোলিয়াম গ্যাস লিক হলো, সেখান থেকে কোনো অ্যাক্সিডেন্ট হলো, বা ফর এক্সাম্পল আমাদের 1984-এ ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল। ঠিক, সো দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ কেমিক্যাল হ্যাজার্ডস। তো কোনো কেমিক্যাল কোনো গ্যাস লিক হয়ে যাওয়াতে যেই জিনিস কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তো সেটাকে আমি বলবো হচ্ছে আমার কেমিক্যাল হ্যাজার্ডস। ঠিক, নেক্সটে আসছি এক্সপ্লোশন হ্যাজার্ডস, ফায়ার। সো যেখানে লাইক দের আর হাই চান্সেস কি যখন তখন আগুন ধরে যেতে পারে, আগুন যদি লেগে যেতে পারে। ঠিক, অনেক সময় টেক্সটাইল কোম্পানি, ঠিক, যেহেতু কটন নিয়ে কাজ হচ্ছে সো দে আর লাইক ওখানে যখন তখন আগুন লেগে যেতে পারে। সো সেটাকে আমি কি বলছি এক্সপ্লোশন হ্যাজার্ডস, মানে যেই কোম্পানিতে আমি কাজ করছি সেখানে যদি এরকম চান্সেস আছে, হাই চান্সেস আছে কি যখন তখন সেখানে আর কি আগুন ধরে যেতে পারে। ঠিক, নেক্সট হচ্ছে কি আর্গোনমিক হ্যাজার্ডস। আর্গোনমিক হ্যাজার্ডস বলতে হচ্ছে কি এরকম কোনো জায়গায় যদি কাজ করছি যেখানে যখন তখন এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে যেখানে আর কি আমার ফ্র্যাকচার হয়ে গেল, আমার মানে হাড্ডি ভেঙে গেল, বা কোনো মাসলস আমার ইনজুরি হলো। ঠিক, ফর এক্সাম্পল কনস্ট্রাকশন সাইটস। ঠিক, সো কনস্ট্রাকশন সাইটসে লাইক হাই লাইক সেখানে হচ্ছে হাই রিস্ক ফর দিস টাইপস অফ অ্যাক্সিডেন্টস কি যখন তখন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ঠিক, সো আর্গোনমিক হ্যাজার্ডস হচ্ছে কি যেখানে আর কি দেয়ার ইজ হাই রিস্ক অফ ইনজুরি, কোথাকার ইনজুরি
মাসলস অর স্কেলেটন। ঠিক, নেক্সট হচ্ছে কি সোশ্যাল হ্যাজার্ডস। সোশ্যাল হ্যাজার্ডস মানে হচ্ছে আমি জয়েন করেছি, আমি ফ্রেশার বা আমি জুনিয়র, আর আমার যারা সিনিয়র ওরা কন্টিনিউসলি আমার লেগ পুল করতে থাকে, আমার খালি বারবার পেছনে লাগে, কোনো কাজ আমাকে করতে দেয় না। ঠিক, সো আমাকে যেই কাজই করতে যাচ্ছি তারা আমাকে ডিস্টার্ব করছে। ঠিক, সো বুলিং বা ভায়োলেন্স ফ্রম আউটসাইড দ্য অর্গানাইজেশন। আমি কিছুক্ষণ আগে যখন আমরা কনফ্লিক্ট এই ডিসকাস করছিলাম, আমি বলছিলাম কি ওই টেন্ডারের টাকাটা কমে গেল, যখন ওই এক্সাম্পলটা দিলাম, সো টাকাটা কমলো কি করে? নিশ্চয়ই সেই কোম্পানি সেই যে 5 টাকা তোমার দিয়েছিল আর কি, যে 7 টাকা ইনপুট দিয়েছিল, সে 7 টাকার কোম্পানিটা নিশ্চয়ই 5 টাকাওয়ালা কোম্পানির কোনো একটা এমপ্লয়িকে বলেছে, মানে প্রেশারাইজ করেছে কি তুমি নিজের কোম্পানির অ্যামাউন্টটা আমাকে বলো, যে অ্যামাউন্টটা দেওয়া হয়েছে। ঠিক, এবার তাই জন্যই তো সে 7 টাকার থেকে সোজা 3 টাকায় চলে এলো। এবার যে হয়তো ঠিক আছে, যে হয়তো নিজের মন থেকে হয়তো কোম্পানির ডিটেলস লিক করলো আলাদা ব্যাপার, কিন্তু কেউ হয়তো প্রেশারে পড়েও তো লিক করতে পারে। ঠিক, সো জোর করে বাইরের কোম্পানির থেকে আর কি জোর করা হচ্ছে, না এটা তোমাকে নিজের কোম্পানি সম্পর্কে আমাকে জানাতেই হবে, নাহলে কিন্তু মার্কেটে তোমার সম্পর্কে এটা ছড়িয়ে দেবো, ওটা ছড়িয়ে দেবো, মার্কেটে তোমার সম্পর্কে ভুল জিনিস নাম ছড়িয়ে দেবো। ঠিক, সো সেটা কি হলো আমার সোশ্যাল হ্যাজার্ডস, কি আমি তো ঠিকঠাক কাজ করছি কিন্তু আমার বাইরের থেকে থার্ড পার্টির থেকে আমার প্রেশার ফেস করতে হচ্ছে। ঠিক, আর নেক্সট হচ্ছে আমার সাইকোলজিক্যাল হ্যাজার্ডস। সাইকোলজিক্যাল হ্যাজার্ডস কি, যখন অতিরিক্ত বেশি ওভারওয়ার্ক, মানে কাজের প্রচন্ড চাপ থাকে। ঠিক, আমি ভাবছি ফর এক্সাম্পল আমি ভাবছি কি আমার 6টায় আমি বেরিয়ে যাব, আমি মোটামুটি 5টা অবধি কাজ শেষ করে ফেলেছি, আমি যে 5টা বাজে আই এম ডান উইথ মাই ওয়ার্ক, কারণ আমাকে 6টায় বেরোতে হবে। ঠিক আছে, এবার ঠিক 5টার সময় এসেই একটা ফাইল তোমার সামনে এলো, বললো এই ফাইলটা কিন্তু আমাকে আজকেই আমার টেবিলে সাবমিট করে আমাকে জমা দিতে হবে। ঠিক আছে, সাবমিট করতে হবে বা জমা দিতে হবে। এবার তুমি দেখছো, তুমি ভালো মতন জানো কি তুমি যদি এখন কাজ করতে বসো, এটা কম মানে তোমার 7টা বা 8টার আগে মিনিমাম এটা শেষ হচ্ছে না। এবার যদি 8টার সময় কাজটা শেষ করে বেরো, তোমার হয়তো যেখানে পৌঁছাতে পৌঁছাতে তোমার 9টা বেজে যাবে। ঠিক, সো যদি এরকম একটা ভেবে নাও পরিস্থিতি হলো কি তুমি নিজের ভেবে নাও স্পাউসকে, নিজের ওয়াইফকে বলেছো, ভেবে নাও কি আচ্ছা শোনো অনেকদিন আমরা ডিনারে যাইনি, আজকে তোমার বার্থডে, আজকে আমি তোমাকে ডিনারে নিয়ে যাব, বা আজকে অ্যানিভার্সারি, আজ তোমাকে অ্যানিভার্সারি দিন তোমাকে আমি ডিনারে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি ডট 6টায় বেরিয়ে পড়বো, 7টায় একদম বাড়িতে থাকবো। এবার 7টার সময় যখন সে ফোন হচ্ছে, তখন তুমি কাজ করা চলছে অ্যান্ড চলছে, উল্টে তুমি ফোন করে বলছো আচ্ছা শোনো আস্তে আস্তে আজকে 9টা 10টা বেজে যাবে। তারপরের কি রিয়াকশনটা আসবে আমি সেটা বললাম না, তোমরা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারো আমাকে। ঠিক আছে, সো বেসিক্যালি কি হলো সাইকোলজিক্যাল হ্যাজার্ডস কি, ওভারওয়ার্ক, অতিরিক্ত যদি কাজের প্রেশার হচ্ছে। ঠিক, সো দিজ আর আমাদের কি কিছু হ্যাজার্ডস ছিল। ঠিক, সো উইথ দিস আমাদের কনফ্লিক্টের ক্লাসটা এখানে শেষ হলো। এরপরে আমার নেক্সট ক্লাস আমি যেটা করব সেটা হচ্ছে জব স্যাটিসফ্যাকশন নিয়ে। ঠিক, জব স্যাটিসফ্যাকশন টপিকটা আমরা ডিসকাস করব নেক্সট ক্লাসে। ঠিক, আর সেটা হওয়ার পরে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের সাবজেক্টের সম্পর্কে। ঠিক, আর তোমরা চাইলে আমার স্পেশাল ক্লাসেস আছে আনএকাডেমিতে। ঠিক, সো স্পেশাল ক্লাসেসে তোমরা আমাকে জয়েন করতে পারো, আমার স্পেশাল ক্লাসগুলো কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, সেগুলো জাস্ট তোমাকে অ্যাপটা ডাউনলোড করতে হবে, অ্যাপটা ডাউনলোড করে আমার স্পেশাল ক্লাসে তোমরা আর কি অ্যাটেন্ড করতে পারো। স্পেশাল ক্লাসের শিডিউল হচ্ছে আমার বুধ এবং বৃহস্পতি দুপুর 2টোর সময়। ঠিক, মানে কোনো সময় যদি আমাকে রিশিডিউল যদি নাও করতে হয়, আমার জেনারেলি আমার টাইমটা হচ্ছে ওয়েনেসডে অ্যান্ড থার্সডে দুপুর 2টোর সময় আমার স্পেশাল ক্লাসের টাইম। ঠিক, তোমরা সেখানেও জয়েন করতে পারো। আমার তো খুবই ভালো লাগবে যদি তোমরা সব স্পেশাল ক্লাসে আমার সাথে জয়েন করো, আমি আনন্দই পাবো যদি সবাইকে দেখি স্পেশাল ক্লাসে। ঠিক, আর উইথ দিস তাহলে নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে ভিডিওতে দেখা হবে। আর এটা আমি যেটা লিখে দিয়েছি, সো যারা সাবস্ক্রিপশনের জন্য আর কি
যারা কোডটা ভুলে গেছো একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আর কি। ঠিক, তো উইথ দিস আমাদের ক্লাস এখানেই কমপ্লিট করলাম। টাটা, বাই বাই।